আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা পড়ন্ত বিকালে ব্যাংকিং চ্যানেল এবং বাংলাদেশের ব্যাংকিং প্রেক্ষাপট নিয়ে আমাদের যে একটা অধ্যায় আছে সেটা আমরা দেখব। অর্থাৎ আমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর আমাদের যে ব্যাংক সংক্রান্ত একটা অধ্যায় আছে। আমরা জানি আমাদের অনেকগুলো ব্যাংক সংক্রান্ত অধ্যায় আছে। তার ভেতরে আমরা ব্যাংকগুলা কিভাবে কাজ করে, তাদের আমানতের সিস্টেমটা কি, তারা কিভাবে মুনাফা অর্জন করে, সেই জিনিসগুলা একটা অধ্যায়ে দেখব। আমরা জানি চ্যাপ্টারটা অনেকটা থিওরিটিক্যাল, তবে আমরা যেটা করব, চ্যাপ্টারটাকে আমরা প্র্যাকটিক্যাল অংশের সাথে মিলাবো এবং মজার ছলে দেখব যে আসলে এটাকে কতটা ইজিলি মনে রাখা যায়। ঠিক আছে? তো আজকে আমি এডু পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আপনারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টটাকে অনেক সময় দেখা যায় প্রথম যে অংশটুকু আছে ম্যাথমেটিক্যাল, এটা খুবই ভালো লাগে ম্যাথ বুঝলে, তবে থিওরির অংশটুকু দেখা যায় যে খুবই বোরিং ফিল হয়। তো আজকে আমরা ক্লাসে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি, দেখবেন যে আসলে বোরিং লাগে কিনা। আপনাদের আমি যাওয়ার আগে জাস্ট একটা কমেন্ট নিব যে ক্লাসটুকু আপনাদের কাছে বোরিং লাগছে কিনা। জাস্ট এর জন্য কি করতে হবে, আপনাদের আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে? তো আমি শাইনুর রহমান, আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট। আমি এখন এডু পরিবারে হিসাব বিজ্ঞানের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ব্যাংক আমানত নিয়ে, যে আসলে ব্যাংকিং ফাংশনটা কিভাবে কাজ করে, ব্যাংক কিভাবে কাজ করে সেটা নিয়ে হচ্ছে আজকের আমাদের মূল কাজ, এবং আমরা এটা নিয়ে পুরোটা সময় জুড়ে কথা বলবো। তো আপনারা কারা কারা আমাদেরকে শুনতেছেন বা দেখতেছেন একটু যদি কমেন্ট করে জানান, তাহলে আমরা বুঝবো যে আপনাদের কাছে আমাদের কথা পৌঁছাচ্ছে। এখানে প্রথমত যে অংশটা থেকে শুরু করব সেটা হচ্ছে ব্যাংক আমানত। আমানত জিনিসটা কি, আমানত শব্দের মিনিংটা কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। আমানত হচ্ছে অন্যের জিনিস আমার কাছে রেখে গেছে এবং সেটা নিরাপদে রাখতে বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি ব্যাংক আমানত। তাহলে ব্যাংক আমানত বা আমানত বলতে আমরা কি বুঝলাম? আমানত বলতে আমরা বুঝলাম অন্যের জিনিস আমাদের কাছে রেখে গেছে যাতে জিনিসটা নিরাপদ থাকে, সেটাকে আমরা বলছি আমানত। ঠিক তেমনি, অর্থাৎ ওই যে আপনারা এখনকার সময় সো কল্ড রিলেশন করেন, ওটা হচ্ছে আরেকজনের বউ, হ্যাঁ আপনি দেখভাল করতেছেন, তো ওটা হচ্ছে আপনার কাছে আমানত রাখছে আরেকজন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কমন জিনিস। আচ্ছা, তাহলে ব্যাংক আমানতের ধারণা যদি আমরা আসি, তাহলে ব্যাংকগুলা একটা কমন জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যাংক নিজের টাকায় ব্যবসা করে না। একটা গ্রামের ভাষা আছে, গ্রামের ভাষা হচ্ছে পরের টাকায় পোদ্দারি করা। পোদ্দারি করা বলতে বেশি বোঝা। তো ব্যাংক যেটা করে থাকে পরের টাকায় পোদ্দারি করে, সহজ বাংলা ভাষায় বললে। রিজনটা হচ্ছে ব্যাংকের নিজস্ব কোনো টাকা নাই। ব্যাংকের নিজস্ব কি নাই? কোনো টাকা নাই। কিভাবে তাহলে কাজটা করে ব্যাংক? আমরা লেখাগুলো দেখবো, তার আগে দেখবো আসলে ব্যাংক কিভাবে কাজটা করে। এটাকে আমরা ধরে নিলাম ব্যাংক। দেখেন, আমাদের সমাজে যেটা দেখা যায় সেটা হচ্ছে দুই শ্রেণীর মানুষের বসবাস। সাধারণত আমরা বলি যে মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমরা সেই হিসেবে যাব না, আমরা যাব কোথায় একটা নির্দিষ্ট লাইন মানে, অর্থাৎ চেইনটা হচ্ছে এরকম। আমাদের সমাজে দেখা যায় একটা শ্রেণীর মানুষের কিছু টাকা নিজের হাতে থাকে, আরেকটা শ্রেণীর মানুষের হাতে টাকা থাকে না, বা থাকলেও তাদের কিছু টাকার দরকার হয়, সেটা ব্যবসা বা অন্যান্য কারণে। এখন মনে করেন আপনার বা আমার কিছুটা টাকা থাকলো। আচ্ছা, আপনার একজন কমেন্ট করছেন, ঠিক আছে। তো আমরা ব্যাংক আমানতের যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সমাজে সাধারণত এক শ্রেণীর মানুষের কাছে কিছু টাকা থাকে। মনে করেন যারা চাকরিজীবী ব্যক্তি, তারা চাকরি করে এবং মাস শেষে 1500 বা 2000 টাকা তাদের হাতে কি হয়, সেভিংস থাকে। ওই টাকাটা ওনারা সাধারণত বাসা বাড়িতে সেভ মনে করে না। কারণ কি, বাসা বাড়িতে টাকা রাখলে বুয়া চুরি করে নিতে পারে, বা এমন হতে পারে বাসা বাড়িতে টাকা রাখলে ছিঁড়ে যাইতে পারে, পানি পড়তে পারে, নষ্ট হতে পারে, এরকম অনেক ধরনের এক্সকিউজ আমরা জানি, যে কারণে সাধারণত টাকাগুলো ব্যাংকে রাখা হয়। এখন মনে করেন এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি, অর্থাৎ যারা মাসে মাসে 2000 টাকা করে রাখে, তারা সবাই
ব্যাংকে কি করলো, ওই টাকাটা জমা রাখলো। মনে করেন এরকম অনেকগুলো ব্যক্তি ব্যাংকে কি করছে, টাকা জমা রাখছে। এদেরকে আমরা বাংলা ভাষায় বলি কি, গ্রাহক। অর্থাৎ গ্রাহকরা কি করে, ব্যাংকে টাকা রাখে, কিছু কিছু টাকা সেভিংস করে, সঞ্চয় করে। এখন সঞ্চয় করলো, মনে করেন এরা একজন 500 টাকা, কেউ 2500 টাকা মাসে মাসে জমা রাখলো। এর বিনিময়ে কি হলো, এর বিনিময়ে ব্যাংক হচ্ছে এদেরকে একটা সুদ দিল, সহজ বাংলা ভাষায় এর বিনিময়ে ব্যাংক এদেরকে কি দিল, একটা সুদ দিল, সেটা বার্ষিক ভিত্তিতে। এখন মনে করেন ব্যাংক এদেরকে 6% হারে সুদ দিল, তাহলে ব্যাংক এদেরকে দিল কয় পার্সেন্ট, 6%। এখন এই যে এতগুলা ব্যক্তি ব্যাংকের কাছে টাকা রাখতেছে, ব্যাংক কি মনে হয় ওই টাকাগুলা নিয়ে মুড়ি খাবে বা ওই টাকাগুলোর কাছে নিয়ে বসে থাকবে? নিশ্চয় না। ব্যাংক তখন কি করবে, ও দেখেন অটোমেটিক কিন্তু আপনাকে 6% দিচ্ছে ওই কাস্টমারদের। এখন কি হবে, ব্যাংক চেষ্টা করবে ওই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে, এটা হচ্ছে ওর কাজ। ও আরেকজনের টাকা নিজের কাছে আনছে, এনে এখন ওই টাকা কি করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে। কিভাবে ইনভেস্ট করবে, মনে করেন একজন ব্যবসায়ী ওর কাছে গেছে যে ভাই আমাকে কিছু লোন দেন। সাধারণত ব্যবসায়ীদেরই টাকার দরকার হয়। একজন ব্যবসায়ী মনে করেন ওর কাছে গেছে যে হচ্ছে আমাকে কিছু লোন দেন ব্যাংকের কাছে। তো ব্যাংক তখন কি করতেছে, তাকে লোন দিচ্ছে। এই যে এতগুলো ব্যক্তি টাকা জমা রাখছে না, এই এতগুলা ব্যক্তির টাকা ওর কাছে একত্রিত হয়ে তো কয়েকশো কোটি টাকা আছে। সেখান থেকে মনে করেন ও সবাইকে লোন দিচ্ছে, কাউকে 5 কোটি টাকা দিচ্ছে, কাউকে 2 কোটি টাকা দিচ্ছে, এরকম লোন দিয়ে দিছে। কারণ ব্যবসায়ীরা তো আপনার আমার মতো 2 টাকা 5 টাকা নিবে না। এখন এই ক্ষেত্রে যেটা হলো, এদেরকে যখন 5 কোটি 2 কোটি টাকা লোন দিল, তখন ব্যাংক বলবে আমি কি তোমাকে ফ্রিতে লোন দিব? নিশ্চয় না। ওর কাছ থেকে একটা সুদ নিবে। ওর কাছ থেকে কি নিবে, আরেকটা সুদ নিবে। এই সুদের হার হবে মনে করেন 13%-এর মতো। তাহলে ও সুদ নিল কত পার্সেন্ট, 13%। আর এই সাইডে গ্রাহককে দিল কয় পার্সেন্ট, 6%। ডিফারেন্স কত, 13% থেকে যদি আপনি 6% মাইনাস করেন, তাহলে ডিফারেন্স দাঁড়ায় 7%। তাহলে ওর লাভ কত, 7%। এখন পুরোপুরি ওর লাভ না এটা, কারণ এর ভেতরে ওর ইলেকট্রিসিটি বিল আছে, ওই প্রতিষ্ঠানের কর্মচারী যারা আছে অর্থাৎ ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য ব্যক্তি যারা আছে, তাদের সবারই একটা কি আছে, বেতন আছে। তার মানে একটা খরচ আছে। এই খরচটা বাদ দেওয়ার পরে ধরে নিলাম 4% লাভ আছে ব্যাংকের। এখন দেখেন ব্যাংকের কিন্তু কিচ্ছু ছিল না, ও টাকা নিল আরেকজনের, নিয়ে টাকা দিল আরেকজনের, দুইজনের মাঝখান থেকে যে সুদের পার্থক্য, এটাকে বলা হয় স্পিড। এই স্পিডটাই হচ্ছে ওর লাভ। অর্থাৎ দুইজনের টাকা নিয়ে ও ব্যবসা করলো, তাই এটাকে বলা হয় পরের টাকায় ব্যাংক পোদ্দারি করে। বুঝতে পারছেন, এটা হচ্ছে সহজ বাংলা ভাষা। এটাকে আপনি গ্রামের ওই যে আগের কালের ঘটক ছিল না, ব্যাংক কিন্তু এমনি এমনি আসে নাই। আগের কালে ঘটক ছিল, মহাজন ছিল, দালাল যাদেরকে আমরা বলি, জমির দালাল, এই সব জায়গা থেকে সাধারণত ব্যাংকের উৎপত্তি হয়েছে। বুঝতে পারছেন। এখন যেমন হচ্ছে আমরা একটা খুব কমন জিনিস দেখি, আগের সিনেমাগুলোতে দেখবেন, আপনারা তো আগের সিনেমা দেখেন না, এখনকার সিনেমার তো গানের মিনিংই বোঝা যায় না। আগের সিনেমাগুলো দেখবেন, আগের সিনেমাতে এমন হতো মহাজনদের থেকে ঋণ নিয়ে সাধারণত গ্রামের কৃষকরা তাদের জমি চাষ করত, বা তাদের যে জিনিসগুলোর দরকার ছিল সেইগুলো তারা মেটাতো। এমনও হতো ওই সময়ের মহাজনরা ট্রিক্স করে, কৌশল অবলম্বন করে যার ঘরে সুন্দরী বউ আছে তাকে ঋণ দেওয়ার চেষ্টা করত। তাকে বিভিন্ন ধরনের লোভ দেখাতো যে তুমি একটা বাইক কেনো, তুমি একটা মেশিন কিনো, এটা ট্রাক্টর দিয়ে তোমার ভালো হবে, এই ধরনের টোপ দিত। তাকে টোপ দেওয়া বলে বাংলা ভাষায়। এই টোপ দিত। এই মুহূর্তে যেটা হতো, ওই ব্যক্তি টোপ গিলে নিত, যার টাকা নাই সে মাস্ট টোপ গিলবে। এখন টোপ গিলে নিলে ওদের সাথে একটা চুক্তিপত্র হতো। ওই চুক্তিতে শেষ মুহূর্তে এমনও উল্লেখ করা থাকতো যে তুমি যদি তোমার টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমার বউ আমাকে দিয়ে দিতে হবে। এবং দেখবেন আগের সিনেমাগুলোতে বেশিরভাগ সময় যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে যে ব্যক্তি টাকা নিছে, সেই ক্ষেত্রে কি হয়েছে, বেশিরভাগ সময় ওর বউ নিয়ে চলে গেছে ওই মহাজন। এই হচ্ছে মহাজনের কাহিনী ছিল। আর ওই মহাজন থেকে সাধারণত ব্যাংক ব্যবস্থার উৎপত্তি। এখন ব্যাংকের অনেক ভালো সাইড আছে, তবে ব্যাংকের এই সাইড নেগেটিভ।
নেগেটিভ কেন? সেটা হচ্ছে এই একটা পোর্শনের ওপর থেকে 13% সে নিচ্ছে, আর একটা পোর্শনকে সে 6% দিচ্ছে। এইখানে সে আরেকজনের টাকায় ব্যবসা করে নিচ্ছে। এটা ব্যবসায়িক চ্যানেল হিসাব করলে আপনার রাইট, তবে এক্ষেত্রে যদি আমরা ধর্মীয় পার্সপেক্টিভ থেকে চিন্তা করে থাকি তাহলে এটা হচ্ছে জুলুমের পর্যায়ে পড়ে যায়, তাই সুদকে হারাম করা হয়েছে। ওকে, তাহলে আমরা বেসিকটুকু বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে কি কি ধরনের ব্যাংক কিভাবে আমানত সংগ্রহ করে আর কিভাবে সে তার ব্যবসার ক্ষেত্রে চ্যানেলটাকে বড় করতে থাকে। এইভাবে সাধারণত একটা ব্যাংকিং চ্যানেল চলতে থাকে। ওকে, এখন প্রথমে বলা হয়েছে ব্যাংকিং ব্যবসায়ের মূল তহবিলের উৎস হলো আমানত। আমানত মানে কি? আরেকজনের টাকা। প্রথমে বলছিলাম আমানত হচ্ছে আরেকজনের টাকা। এখন দেখেন ব্যাংকের টাকা কার টাকা? ব্যাংকের টাকা তো আরেকজনের টাকা, ব্যাংক তো নিজের টাকা না স্যার, ব্যাংক তো আরেকজনের টাকা। কারণটা হচ্ছে আপনি, আপনার মতো বা আপনার বাবার মতো যারা ব্যক্তিরা আছে তারাই সাধারণত ব্যাংকে টাকা রাখে, তার মানে ব্যাংকের ওটা নিজের টাকা না, তাই এটা হচ্ছে আমানত। এরপরে বলা হচ্ছে ব্যাংক বিভিন্নভাবে আমানত সংগ্রহ করে। আমানত সংগ্রহের তাদের অনেকগুলো পন্থা আছে, যেমন তারা কাস্টমারের থেকে টাকা নিতে পারে, আর এই টাকা নেওয়ার জন্য তারা স্কুল কলেজে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায় যে আপনারা সঞ্চয় করুন, সঞ্চয় করে উদ্বৃত্ত হন, পরবর্তীতে ধনী হন। জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, আপনারা যারা 9-10-এ পড়েন তারা সম্ভবত এখনকার যুগে এসে এই ধরনের জিনিসের খোঁজ খুবই কম রাখেন। আপনাদের রিলসে থাকে অমুক মনি হাসতেছে না কান্না করতেছে, অমুক কার সাথে ভেগে গেছে, এইসব টাইপসের জিনিস আপনাদের থাকে। সো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো কি, যারা কমার্সে পড়েন তারা হচ্ছে একটু ব্যাংকিং চ্যানেলটাকে বোঝার ট্রাই করবেন, তাহলে আপনার এই সম্পর্কে একটা আইডিয়া ক্রিয়েট হবে। ওকে, ব্যাংক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বললাম যে আমানত সংগ্রহ করে কিভাবে, এরা কিছু কিছু কৌশল অবলম্বন করে। যেমন এইখান থেকে আমরা এখন 2025-এ আছি, এখন কিন্তু মানুষের ব্যাংক ব্যবস্থার ওপর অনেকটাই বিশ্বাস তৈরি হয়েছে, অনেকখানি। দেখবেন আপনি আপনার আশেপাশের 90% মানুষ ব্যাংকের সাথে রিলেটেড, বাট যখন 2009, 2010, 2008 সাল ছিল, এই সময়গুলোতে কিন্তু ব্যাংকিং চ্যানেলে মানুষ টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। ওই সময়ের মানুষগুলো, অর্থাৎ আগের জেনারেশনের মানুষ ভাবতো নিজের বালিশের ভেতরে টাকা রেখে দিব, এটাই সেফ, ব্যাংকের কাছে টাকা রাখলে মেরে দিতে পারে, তাদের কনসেপ্ট এরকম ছিল। এখন যতটা আমাদের ইন্স্যুরেন্সের প্রতি আছে, আমাদের কিন্তু এখন ধারণা ইন্স্যুরেন্সের প্রতি খুবই বাজে, ঠিক তেমনি ব্যাংকের প্রতিও আমাদের ধারণা একটা সময় বাজে ছিল। তো যেটা বলছিলাম যে ওরা আমানত সংগ্রহ করার তাহলে প্রসেস কি ছিল, ওরা একটা একটা ট্রিক্স অবলম্বন করতো। যেমন ওরা সাধারণত বলতো যে আপনি যদি মাসে মাসে, ওদের একটা কনসেপ্ট ছিল এরকম যে আপনি যদি মাসে মাসে আমার কাছে 500 টাকা করে রাখেন মাসিক ভিত্তিতে, অর্থাৎ মাসে মাসে যদি 500 টাকা করে রাখেন এবং আগামী 10 বছর রাখেন, অর্থাৎ তাহলে বলা হলো কি আগামী 10 বছর আপনি যদি 500 টাকা করে আমার কাছে রাখেন তাহলে আপনি লাখপতি হবেন। এই ধরনের কনসেপ্ট থেকে যখন বড় করে বিল্ড আপ করতো যে আপনি লাখপতি হতে চান তাহলে 500 টাকা করে মাসে 10 বছরের জন্য আমাদের প্রতিষ্ঠানে জমা রাখেন, তখন সেই সময় মানুষের মাইন্ড সেট আপ ছিল এরকম, ঠিক আছে আমি তো লাখপতি হইতে চাই, আমি 10 লাখ টাকার মালিক হইতে চাই, আমি 15 লাখ টাকার মালিক হইতে চাই। এই যে মানুষের টেন্ডেন্সি হচ্ছে লাখপতি হওয়া, ওই সময় মানুষ ব্যাংকে গিয়ে টাকা রাখতো। এটা হচ্ছে তাদের আমানত সংগ্রহ করার কৌশল ছিল। আশা করি বুঝতে পারছেন। মুজাহিদ আলহামদুলিল্লাহ বুঝতে পারছে আপনি, সামিরা আচ্ছা, আপনারা আর কে কে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান তো। তারপরে হচ্ছে সাধারণত যেটা হয় যে ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব খোলা যায়। আমানত সংগ্রহ করতে গেলে ব্যাংক বিভিন্ন ধরনের সাধারণত হিসাব খুলে থাকে। আমরা হিসাবের প্রকারভেদগুলো দেখব, কারণ আপনি কোনো হিসাব ছাড়া তো ব্যাংকে টাকা রাখবেন না, অযথা কেউ টাকা রাখে না, সাধারণত একটা হিসাব খোলা হয়। আপনারা যে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখতেছেন সেটাইও কিন্তু একটা অ্যাকাউন্ট খোলার দরকার হয়েছিল, আদারওয়াইজ আপনি এইখানে আমাদের অ্যাক্সেস পান নাই। ঠিক তেমনই আপনি একটা ব্যাংকিং চ্যানেলে যাইতে গেলে আপনার সেখানেও একটা হিসাব খুলতে হবে। হিসাব খোলাটা হচ্ছে প্রথমত আপনাদের দুইজন ব্যক্তির ভেতরে, অর্থাৎ ব্যাংক এবং আপনার ভেতরে একটা চুক্তি, এবং এটার মাধ্যমে সাধারণত আমানত সংগ্রহ করা, ঋণ দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়া শুরু হয়ে থাকে। ওকে,
সাধারণত হিসাব হচ্ছে 3 প্রকার: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। এটা আমরা পরবর্তীতে ব্যাখ্যায় যাব। ওকে, ব্যাংক সাধারণত চেষ্টা করে যে টাকাটাও সংগ্রহ করছে, এটা তো আরেকজনের টাকা, এই টাকাটা যথাযথ ব্যবহার করার। এই টাকা যদি ও যথাযথ ব্যবহার না করতে পারে তাহলে কি ক্ষতি হবে? ও হচ্ছে ওই কাস্টমারকে টাকা ব্যাক দিতে পারবে না তো, এবং ও যদি ওই টাকার ইনভেস্টমেন্ট ঠিকঠাক না করে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে ওর ক্ষতি হয়ে যাবে। ওইখানে দেখছিলেন না 13% টাকা 13% সুদ নিয়েছিল, এখন ও যদি ইনভেস্টই না করে তাহলে ওর 6% সুদ কেমনে দিবে? সো এটা হচ্ছে ওর ক্ষতির মূল কারণ। আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরের অংশটাতে যাই। খোলার ক্ষেত্রে ব্যাংকে কেন হিসাব খোলা হয়, এখন এটা আমরা 3-4 পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি। ব্যাংকে কেন হিসাব খোলা হয়, কেন হিসাব খুলতে হয়, কি দরকার হিসাব খোলার? আপনি নাও খুলতে তো পারেন। ব্যাংকে হিসাব কেন খোলা হয় সেটা যদি আমরা গ্রাহকের সাইড থেকে ভাবি, মানে কাস্টমারের সাইড থেকে ভাবতে থাকি যে ব্যাংকে কেন হিসাব খোলা হয়, তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে অর্থের নিরাপত্তা দেওয়া। অর্থাৎ সাধারণত ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় কি কারণে জানেন? আমার অর্থটা যাতে সেফ থাকে, নিরাপদ থাকে। বাসায় রাখলে অনেকে ভাবে, মনে করেন অনেক ব্যক্তি আছে না 2-4টা 5টা বিয়ে করে, সে ভাবে যে বাসায় যদি টাকা রাখি বউ নিয়ে যদি ভেগে যায়, বুঝছেন? তো ওর অর্থের নিরাপত্তা পায় না। আবার যেটা হয়, ডাকাতি হয়, ইদানিং দেখতেছে না বাসা বাড়ি থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আর এখন যদিও সিচুয়েশন অনেকটা নর্মাল, অর্থাৎ আমরা এখন দেখি চুরি ডাকাতি কম হয়, কিন্তু আগে একটা সময় মানুষের ঘরে টাকা থাকলে চুরি ডাকাতি সেখান থেকে হতো। তো সাধারণত অর্থের নিরাপত্তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় এবং সেখানে টাকাটা জমা রাখা হয়। ব্যবসায়িক লেনদেন, সাধারণত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চেক বা অন্যান্য যেসব জিনিস আছে এইসব জিনিসের জন্য সাধারণত ব্যাংকে হিসাব খুলতে হয়। কারণ আপনি একটা ব্যবসা করতে গেলে আপনার মনে করেন 5 কোটি টাকার লেনদেন হলো, এখন আপনি কি ভাবছেন 5 কোটি টাকা ঘাড়ে করে নিয়ে যাবেন নাকি হাতে করে নিয়ে যাবেন? রিস্ক কিনা আপনার জন্য অনেকটা। এই জন্য সাধারণত ব্যাংক হিসাব খোলা হয়, এটা গ্রাহকের সাইড থেকে। ঋণের সুবিধা, ঋণের সুবিধা বলতে গেলে সেটা হচ্ছে আপনার যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টে কিছু টাকা জমা থাকে তাহলে আপনি চাইলে ওই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই সুবিধার জন্য অনেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলে। আর ঝুঁকিহীন বিনিয়োগ বলতে আপনি যদি এখানে টাকা রাখেন, আমি প্রথমেই দেখাইছিলাম যে আপনি যদি এই ব্যাংকে টাকা রাখেন তাহলে 6% করে সুদ বছরে পাইতেই থাকবেন, আপনার কোনো কাজ করাই লাগলো না। এই জন্য দেখবেন অনেকে পেনশনের টাকা ব্যাংকে রেখে দেয় এবং সেটা সুদ উঠাইতে উঠাইতে খাইতে থাকে। এটা হচ্ছে নর্মাল একটা প্রসেস। ওকে, তারপরে হচ্ছে সেবা অর্জন। ব্যাংক সাধারণত আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে, যেমন আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন। রাতের বেলা মনে করেন 3টা বাজে আপনার ফোনে টাকা নাই, এখন কি করবেন? ওই সময় আপনি যে আপনার বয়ফ্রেন্ডে ফোন দিবেন, এটার জন্য কি আপনি আপনার আব্বারে গিয়ে বলবেন যে আব্বা একটু ফ্লাক্স লোড দিয়ে দাও? নিশ্চয়ই না। তো ব্যাংক থাকলে কি হবে, আপনি ওইটার মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার ফোনে টাকা রিচার্জ করতে পারবেন। আবার কারেন্ট চলে গেছে মনে করেন রাত 2টা 2:30 বাজে, এখন সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনার তো মিটারে টাকা রিচার্জ করতে হবে, সেটাও আপনি ওই ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। অতিরিক্ত অর্থ উত্তোলন, এটা আমরা যখন চলতি হিসাবটা দেখব তখন দেখব কিভাবে অতিরিক্ত অর্থ উত্তোলন করে। ওকে, এখন ব্যাংকের ক্ষেত্রে কি লাভ? ব্যাংকের ক্ষেত্রেও কিছু লাভ আছে। ব্যাংক যে আপনার আমার কাছ থেকে অ্যাকাউন্ট খোলায় নিচ্ছে তার কিছু লাভ আছে। লাভের কয়েকটা রিজন হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমানত গ্রহণ। আপনি আমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তখন টাকা জমা রাখি, আর ওই টাকার মাধ্যমে সাধারণত কি হয়, ব্যাংকের কাছে একটা আমানত পৌঁছায় যায়, অর্থাৎ একটা টাকা পৌঁছায় যায়। বিনিয়োগ, তখন ব্যাংক কি করে, ব্যাংকের কাছে যেহেতু একটা টাকা পৌঁছায় গেছে তখন সাধারণত যেটা হয় ব্যাংক ওই টাকা ইনভেস্ট করতে পারে, অর্থাৎ বিনিয়োগ করতে পারে। এটা হচ্ছে বিনিয়োগ। বৈদেশিক বিনিময়, সাধারণত বিদেশি টাকার সাথেও লেনদেন করতে পারে, অর্থাৎ বাইরের দেশের যে ডলার বা হচ্ছে অন্যান্য যে কারেন্সি আছে সেইগুলোর সাথেও লেনদেন করতে পারে। এটা হচ্ছে সাধারণত ব্যাংকের ক্ষেত্রে। আর আমাদের সামগ্রিক অর্থনীতি, অর্থাৎ আমাদের পুরো দেশের সিস্টেমের জন্য বা অর্থনীতির জন্য কি লাভ যদি আমরা অ্যাকাউন্ট খুলে থাকি একটা হিসাব বিজ্ঞানে, অর্থাৎ আমরা একটা হিসাব খুলে থাকি ব্যাংকের সময়, সেক্ষেত্রে কি হবে? প্রথমত হচ্ছে যদি কোনো এলাকায় ব্যাংক থাকে তাহলে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়। আপনার পাশের বাড়ির মানুষ যখন প্রত্যেকদিন ব্যাংকে টাকা জমা রাখবে বা প্রতি মাসে রাখবে, দেখবেন 1 বছর পরে গিয়ে সে একটা বিল্ডিং কিনছে বা বাইক কিনছে, তখন যেটা হবে আপনারও মনে হবে যে হ্যাঁ আমিও সঞ্চয় করতে থাকি, আমার মেয়ের বিয়ে দিতে হবে, বা আগের সময় তো যৌতুক দিতে হতো, এই জন্য কিন্তু অনেকে
ব্যাংকে টাকা জমা রাখতেন। তারপরে যেটা হতো, তারা সাধারণত ছেলে মেয়ে বাইরে পড়ানোর জন্য সঞ্চয় করতে থাকে। এটা হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে একটা সমাজের ভেতরে। এরপরে আসেন পুঁজি বা মূলধন গঠন। এই জিনিসটা আমি জাস্ট একটা গ্রাফ আকারে দেখাতে চাই। সব টাকাই কিন্তু মূলধন না, এটা মাথায় রাখতে হবে। হিসাব বিজ্ঞানের ভাষায় বা ফাইন্যান্সের ভাষায় সব টাকাকে মূলধন বলা হয় না, সব টাকাই মূলধন না। তাহলে কি হবে? এটা কিন্তু নর্মালি টাকা। এই যে টাকাটা, এটা হচ্ছে আপনার জন্য কি টাকা, এটা মূলধন না। মূলধন কখন হবে? মূলধন হবে এই টাকাটা যদি আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ বিনিয়োগ করেন। বিনিয়োগ করছেন আপনি বুঝবেন কি করে? বিনিয়োগ করছেন আপনি বুঝবেন ঠিক তখনই যখন ওই টাকা থেকে কোনো লাভ আসবে। অর্থাৎ যে টাকা আপনি ইনভেস্ট করবেন সেই টাকা থেকে যদি লাভ আসে তাহলে সেটাকে বলা হয় মূলধন। আশা করি বুঝতে পারছেন মূলধন আর টাকার ভেতরে যে ডিফারেন্সটা। তারপরে সাধারণত যেটা হয়, বিনিয়োগ করে, অর্থাৎ ওই মূলধনটা যখন বিনিয়োগ করে তখন সাধারণত একটা দেশে উৎপাদন বেড়ে যায়। অর্থাৎ মনে করেন আপনার কাছে টাকা আছে 500, ওই টাকাটা আপনি কি করলেন? বিনিয়োগ করলেন, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করলেন। ফ্যাক্টরিতে ইনভেস্ট করলে কি হবে? উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে? ওই ফ্যাক্টরিটা আরো বড় হবে, বড় হইলে আর কর্মসংস্থান বাড়বে, অর্থাৎ অনেক মানুষ সেখানে চাকরি পাবে। আর আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবে, অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে সেটা কাজে লাগবে। আমরা জানি আমাদের ব্যাংকের হিসাব আছে, অর্থাৎ অনেকগুলো ব্যাংকিং এর প্রকারভেদ আছে, অর্থাৎ ব্যাংক যে হিসাব সেটা অনেক প্রকার হতে পারে। ব্যাংকের হিসাবগুলা বিভিন্ন প্রকার হয়। তো মেইন যে তিনটা হিসাব, সেই তিনটা হিসাব হচ্ছে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব আর স্থায়ী হিসাব। তাহলে মেইন হিসাব কয়টা? তিনটা, চলতি, সঞ্চয়ী আর স্থায়ী হিসাব। আসেন, চলতি হিসাব কাদের জন্য এটা মাথায় রাখবেন। আপনার সৃজনশীলে যাই আসুক না কেন, সৃজনশীলে সবসময় একটা জিনিস দেখবেন, চলতি হিসাব শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য। আপনার উদ্দীপকে যদি ব্যবসায়ী রিলেটেড কোনো কথা বলা থাকে, অর্থাৎ অমুক ব্যবসায়ী একটা হিসাব খুলছে, সেটার মাধ্যমে লেনদেন করতেছে, আপনাকে যদি গ নাম্বারে এসে প্রশ্ন করে এটা কোন ধরনের হিসাব, তাহলে ওটা হচ্ছে চলতি হিসাব। ঠিক আছে? ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক কোনটা? চলতি হিসাব। ওই হিসাবেও প্রতিদিন বা প্রতি সপ্তাহে যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারবে, যতবার ইচ্ছা টাকা উঠাইতে পারবে। কারণ হচ্ছে একজন ব্যবসায়ী অনেক বেশি পরিমাণে লেনদেন করে থাকে। লেনদেনের পরিমাণ তার একদিনে অনেক বেশি হতে পারে, আবার কম হতে পারে, অর্থাৎ সে বেশি জমাও রাখতে পারে, উঠাইতেও পারে। এই জন্য তাকে এই সুবিধা দেওয়া হয়েছে। সাধারণত যেহেতু ওর টাকা সবসময় উঠায় আবার জমা করে, তাই এই হিসাবে কোনো ধরনের সুদ নেই। এই হিসাবে কি নেই? সুদ নেই। এই হিসাবে একটা মাত্র সুবিধা আছে। কোন সুবিধা? এই হিসাবে সুবিধা হচ্ছে আপনি ব্যাংকে যে টাকা রাখবেন, ব্যাংক জমা অতিরিক্তের সুবিধা পাবেন। ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ আপনার ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে বেশি আপনি উত্তোলন করতে পারবেন বা আপনি ঋণ নিতে পারবেন। যেহেতু উনি ব্যবসায়ী, বহুবার টাকা জমা রাখে আর উঠায়, এই জন্য সাধারণত তাদেরকে একটা সুবিধা দেওয়া হয় যে আপনার যদি 5 লাখ টাকা হঠাৎ দরকার হয়, ওই ব্যাংক আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? আমাদের সাথে কে কে আছেন একটু কমেন্ট করেন তো দেখি আপনারা কেমন বুঝতেছেন বা ক্লাস কেমন লাগতেছে আপনাদের কাছে। বুঝছি। এখন হচ্ছে যেহেতু চলতি হিসাব, এই চলতি হিসাবের একটা জিনিস হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত আপনি কি পাবেন? সুবিধা পাবেন। অর্থাৎ ব্যাংকে আপনি যে টাকা জমা করবেন তার থেকে বেশি উঠাইতে পারবেন। এবার আসেন 2 নম্বর, সঞ্চয় হিসাব। সাধারণত এই হিসাবের সাথে আমরা সবাই পরিচিত। সঞ্চয় হিসাব হচ্ছে টাকা আপনি চাইলে যতবার ইচ্ছা জমা রাখতে পারবেন। ভাই, আপনি টাকা জমা রাখতে গেলে কি ব্যাংক বলবে নাকি যে রাইখো না জমা? কারো কাছে আপনি টাকা দিতে গেলে কেউ কি বলে যে টাকা রাইখো না? টাকা আপনি যতবার ইচ্ছা জমা রাখতে পারবেন, তবে উঠাইতে বেশি পারবেন না। এই ক্ষেত্রে আপনার যেটা হবে, সপ্তাহে 2 বার, আর যদি আপনার ক্ষেত্রে কিছু নিয়ম আলাদা করে সেই নিয়ম আপনি মানতে পারবেন। কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে সপ্তাহে আপনি সর্বোচ্চ 2 বার টাকা উঠাইতে পারবেন সঞ্চয় হিসাবে। এখানে সুদ দেওয়া হয়, তবে সুদের হার অনেক অল্প। আর এটা সাধারণত সাধারণ জনগণ আছে যারা, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, তাদেরকে সঞ্চয়ের জন্য এই ধরনের হিসাব খোলা হয়ে থাকে। এরপরে আসেন স্থায়ী হিসাব, যেটাকে আমরা ফিক্সড অ্যাকাউন্ট বলে থাকি। স্থায়ী হিসাবটা হচ্ছে সাধারণত আপনি 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য যে টাকাটা জমা রাখবেন ফিক্সড,
মনে করেন 15 লাখ টাকা, ওই 15 লাখ টাকা একসাথে আপনি একটা অ্যাকাউন্টে রেখে দিলেন আগামী 10 বছরের জন্য, তার আগে উঠাইতে পারবেন না। ওই যে একসাথে রেখে দিলেন আগামী 10 বছরের জন্য, আপনি উঠাইতে পারবেন না। বা মাসে মাসে একটা টাকা জমা রাখেন, আগামী 15 বছরের আগে উঠাইতে পারবেন না, ওটা ভাঙা সম্ভবই না। ওই যদি আগামী 15 বছর পরে আপনি উঠান, তো দেখা যাচ্ছে যে আপনার 15 লাখ টাকা রাখছেন আজকে, ওই সময় আপনি 30 লাখ টাকা পাবেন বা 25 লাখ টাকা পাবেন। এটাকে বলা হয় ফিক্সড হিসাব। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত টাকা রাখা হয়, 1 মাস থেকে 5 বছর, এটা 15-20 বছরও হইতে পারে। আর এইখানে সুদের পরিমাণ অনেক বেশি হয়, অর্থাৎ আপনার যদি সঞ্চয় হিসেবে 5% সুদ দেয়, তাহলে স্থায়ী হিসেবে সুদের পরিমাণ গিয়ে দাঁড়ায় 7%, 8% বা 10%ও হইতে পারে। এক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগে উত্তোলন করলে সুদ পাওয়া যায় না। এখন আপনি মনে করেন অ্যাকাউন্ট খুলছিলেন 5 বছরের জন্য, আপনি যদি 2 বছরের মধ্যে টাকা উঠায় ফেলেন, তাহলে আপনি কোনো প্রকার সুদ পাবেন না, উল্টা আপনার উপরে পানিশমেন্ট দিবে। অর্থাৎ আপনি 15 লাখ টাকা জমা রাখলে ফেরত দেওয়ার সময় দেখা যাবে 14,50,000 টাকা মতো দিছে, আর 50,000 টাকা কেটে নিবে। এখন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে আপনার কি কি জিনিসের প্রয়োজন হয় সাধারণত, সেটা জানা আমাদের জরুরি। আমাদের যে আমাদের পড়াশোনার সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমরা গতানুগতিক শুধুমাত্র জিনিসগুলো মুখস্থ করে ফেলি। তবে আমার মনে হয় যদি একটা স্টুডেন্টকে এই চ্যাপ্টার পড়ানোর সময় তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় একটা ব্যাংকিং চ্যানেলে, অর্থাৎ যে কোনো একটা ব্যাংকিং এর ক্ষেত্রে, এবং তাকে তার নিজের প্রসিডিওর ফলো করতে দেওয়া হয়, যে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, তুমি একজন ম্যানেজারের কাছে যাও, দেখো কিভাবে ডিল করতে হয়, কিভাবে একজন ম্যানেজারকে তুমি ইমপ্রেস করার ট্রাই করো, যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি জিনিস লাগবে তোমাকে যেন সে বলে। এই জিনিসটা হচ্ছে যখন আমরা জানতে পারবো, তখন হচ্ছে এগুলো আমাদের মুখস্থের দরকার হবে না। তবে আমরা গতানুগতিক পড়াশোনার ভেতরেই অভ্যস্ত, সো আমরা ওইদিকে যাই না। এখন আপনি যখন একটা ব্যাংক হিসাব খুলবেন বা খুলতে যাইবেন, তখন হচ্ছে সাধারণত যে জিনিসগুলো চিন্তা করা হয়, আমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, সাধারণত আমি যে জিনিসগুলো চিন্তা করব সেটা হচ্ছে, লিমন আর্থিক বিবরণী করাইবো? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো আর্থিক বিবরণী পরে ক্লাসে করার, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের যে কিছু বিষয় আছে, অর্থাৎ গ্রাহক কোন কোন বিষয়গুলো সাধারণত বিবেচনা করে। মনে করেন আমি খুলতেছি একটা অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি কি বিবেচনা করব, কোন জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। প্রথমত দেখেন ব্যাংকের অবস্থান। এমন হবে না আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো ওই ব্যাংক আমার কাছাকাছি হলেই তো আমি অ্যাকাউন্ট খুলবো নাকি। সাধারণত কি মনে করেন যে ওই আপনারা অনেক সময় এমন করেন না যে পাশের বাসার মেয়ের সাথে একটু প্রেম করেন বেশি, ঠিক তেমনই এরকম অবস্থা। ব্যাংকে যখন হিসাব খোলা হয় তখন বাসার পাশাপাশি ব্যাংকগুলোতে হিসাব খোলার চেষ্টা করা হয়। কারণ আপনি থাকেন মনে করেন খুলনায়, এখন আপনি অ্যাকাউন্ট খুলছেন ঢাকায়, তাহলে কি হবে, আপনার ওই রেগুলার টাকা জমা দেওয়ার সময় ঢাকায় আসতে হবে, আবার উঠানোর সময় ঢাকায় আসতে হবে, দেখা যাবে যে ব্যাংকে আর কোনো টাকাই থাকবে না। দক্ষতা, আপনি মনে করেন 2টা ব্যাংকে গেলেন, একটা ব্যাংকে যাওয়ার পরে আপনি বললেন স্যার আমি টাকা উঠাবো, এখন ওই ব্যাংকের কর্মকর্তা পাওয়ার পয়েন্টও খুঁজে পাচ্ছে না, এমএস ওয়ার্ডও খুঁজে পাচ্ছে না, আর কিভাবে টাকা উঠাতে হয় সেও সেটা বুঝতেছে না। তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে হচ্ছে দেখা হয় যে দক্ষতাটা কেমন, অর্থাৎ কর্মচারী যারা আছে সেই কর্মচারীদের দক্ষতাটা কেমন, কর্মচারীরা ঠিক মতো কাজ করতেছে কিনা, দ্রুত আপনাকে সেবা দিচ্ছে কিনা, এই জিনিসটাকে বিবেচনা করা হয় 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে বহুমুখী সেবা, অর্থাৎ একসাথে সে অনেক রকমের সেবা দেয় কিনা। মনে করেন আপনি একজন ইউটিউবার, আপনার বিদেশ থেকে টাকা আসতে পারে, আবার সাথে হচ্ছে আপনার ডেবিট কার্ড দরকার, ক্রেডিট কার্ড দরকার, অনেক ধরনের সেবা দরকার। আপনি বাইরের দেশে ঘুরতে যাবেন, সেই সময় আপনার একটা চেক দরকার, আপনার বইয়ের মনে করেন গহনা আছে, সেগুলো আপনি ব্যাংকে রাখতে চাচ্ছেন নিরাপত্তার স্বার্থে। তো এই যে অনেক ধরনের সেবা, সাধারণত যে ব্যাংক অনেক ধরনের সেবা দেয় আমরা কি করি, তার কাছেই রাখি। একটা সিম্পল এক্সাম্পল ভাবেন, গ্রামের দিকে আমরা যাদের কাছে প্রাইভেট পড়ি, আমরা চেষ্টা করি কি এক স্যার যেন অনেকগুলো সাবজেক্ট পড়ায়, তাহলে কি হবে, খরচ কম হবে। ঠিক তেমনই আমরা ওই বহুমুখী সেবার কথা চিন্তা করি, যে এক জায়গায় যেন সব ধরনের সেবা পাই, একটা ছাতার নিচে যেন সব সেবা পাই। আমিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের ব্যাংকিং নিয়ে। ওকে, তারপরে
বৈদেশিক বিনিময়ের সুবিধা, মনে করেন আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে দিবেন পাচার করে, বুঝছেন? আমরা তো আবার একটু পাচার পছন্দ করি, কারণ আমরা মনে করেন হজ করব আবার দেশে এসে টাকা পাচার করব। সাধারণত আমরা জাতি হিসেবে এরকম অনেকটাই। আমরা আজকে আমাদের চ্যাপ্টার শেষে দেখব যে আমাদের দেশ থেকে কিভাবে টাকা চুরি হয়ে বিদেশে যায়। আমরা যে এত বড় বড় ব্যাংকিং চ্যানেলে কথা বলতেছি, টাকা তো পাচার হয়ে যায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, সাধারণত আমরা জানি। তো এটা তো টাকার তো আর পাকনা নাই যে উঠতে উঠতে চলে যায় বিমানের সাথে। তাহলে বৈদেশিক বিনিময়ের সুবিধার ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের টাকা আপনি এখন মনে করেন ভারতে যাবেন, তো ভারতের যে রুপি আছে রুপিতে কনভার্ট করতে হবে। তো বাংলাদেশের যে টাকাটাকে ভারতের রুপিতে কনভার্ট করতে চাচ্ছেন, এটাকে বলা হয় বৈদেশিক বিনিময়ের সুবিধা, অর্থাৎ এক দেশের টাকা থেকে আরেক দেশের টাকায় রূপান্তরিত হয়ে যাওয়া। এরপরে আসেন সুনাম। আপনি যদি কাউকে বিয়ে করতে যান, সাধারণত কি করেন, তার বাপের সুনাম একটু দেখেন না, যে ওর বাপের সুনাম আছে কিনা, এলাকায় আধিপত্য আছে কিনা। আপনি হ্যাঁ বলেন আর না বলেন, সাধারণত এটাই দেখা হয় ফ্যামিলিগতভাবে যখন আগানো হয়, অর্থাৎ সুনাম। সুনামটা কি তাহলে, পুরানো আর পরিচিত ব্যাংকের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাকাউন্ট খুলতে পছন্দ করে থাকি, কারণ নতুন ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুললে আপনি টাকা রাখছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে ব্যাংক নাই, ব্যাংক আছে ম্যানেজার নাই, আপনি আছেন আপনার টাকা নাই, এরকম হওয়ার চান্স অনেক বেশি। এরপরে হচ্ছে শাখা সংখ্যা। শাখা সংখ্যা কি, বেশি শাখা থাকলে যে কোনো জায়গায় সেবা পাওয়া যায়। মনে করেন আমাদের দেশে ডাচ বাংলা ব্যাংকের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আছে, আপনি অলিতে গলিতে যাবেন দেখবেন ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ আছে, এটিএম বুথ আছে। আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতো, সেটা কি জানেন, একজন হচ্ছে তার খালার বাসার ছাদে দাঁড়ায় আছে, আর তার ছোট ভাই পথ হারায় ফেলছে, এখন ওরে ফোন দিয়ে বলতেছে তুই ওই রাস্তার মোড়ে আয়, এসে দেখ একটা ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে। আবার ফোন দিয়ে বলে তুই ওই মোড়ে আয়, দেখ ডাচ বাংলা ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকিং আছে। অর্থাৎ ওদের এত পরিমাণে ব্রাঞ্চ আর এত পরিমাণে ব্যাংকিং চ্যানেল। তাহলে যে ব্যাংকের অনেক বেশি ব্রাঞ্চ, আপনি চাইলে যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা উঠাইতে পারবেন। এই জন্য সাধারণত বেশি ব্রাঞ্চ যাদের আছে বা শাখা আছে, সেখানে সাধারণত হিসাব খোলা হয়। এরপরে তালিকাভুক্ত ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের বা বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকের তালিকাভুক্ত, তাকে বলা হয় সাধারণত তালিকাভুক্ত ব্যাংক। এই ব্যাংকে টাকা রাখলে আপনার জন্য নিরাপদ। ঋণ সুবিধা, যে ব্যাংক সাধারণত ঋণ দিয়ে থাকে, আমরা সাধারণত সেই ব্যাংকে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। এরপরে আসেন সুদ হার। এখন আপনার কাছে 5 লাখ টাকা আছে, একটা ব্যাংকে টাকা রাখলে আপনাকে দিবে 2% সুদ, আরেকটা ব্যাংকে টাকা রাখলে আপনাকে দিবে 10% সুদ। আপনিই বলেন কোন ব্যাংকে রাখবেন? খুব ইজিলি আপনিই বলবেন, যেখানে 10% সুদ দেয় সেখানেই যাবেন। তার মানে সুদ হার যেখানে বেশি সেখানেই সাধারণত আমরা যাই। সেবার চার্জ কি, যেখানে সেবা নিলে কম চার্জ দেওয়া লাগে। মনে করেন একটা গাড়িতে আপনি যদি ঘুরতে যান 5 টাকা নেবে, আরেকটা গাড়িতে উঠলে 20 টাকা নেবে, কোথায় যাবেন? 5 টাকারটাই যাবেন। তাহলে চার্জ যেখানে কম সেখানে আমরা যাব। ইলেকট্রনিক্স ব্যাংকিং, একটা ব্যাংকে গেছেন যখন, তখন মনে করেন এমন হলো, ইলেকট্রনিক্স ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা হবে, আপনার একটা ব্যাংকিং আপনাকে এটিএম কার্ড দিল, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই দিক, সাথে আবার আপনাকে ওদের অনলাইন ব্যাংকিং সিস্টেমও অ্যাক্সেস দিল। এই যে পুরো সিস্টেমটা আপনার যেখানে পাবেন, যে ব্যাংকে পাবেন আপনি, সাধারণত আমরা সেই সব ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। লিমন, আমরা ডেবিট ক্রেডিটই শিখবো, আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে ইনশাল্লাহ আমরা ওগুলাই শিখবো। কমেন্ট করে জানান যে আপনি কোথা থেকে শুনতেছেন। আপনার কমেন্ট আমাদের কাছে অনেক পছন্দ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং যে ক্লাসটা করব, ওই ক্লাসে আমরা জাবেদা নিয়ে কথা বলবো। জাবেদার অনেক প্রবলেম থাকে আমরা জানি, জাবেদার প্রবলেমগুলো সলভ করব। গাজীপুর থেকে, গাজীপুর কোথায় স্যার? ডেবিট ক্রেডিট কিভাবে করতে হয়, কত সহজে ডেবিট ক্রেডিটটাকে করা যায়, বা হচ্ছে ডেবিট ক্রেডিট করার আসলে কোনো ট্রিক্স আছে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সাধারণত কি কি ধাপ আমাদেরকে অবলম্বন করতে হয়? সবার আগে কেওয়াইসি ফর্ম, এটাকে বলা হয় নো ইওর কাস্টমার। নো ইওর কাস্টমার, কেওয়াইসি, এটার ফুল মিনিং প্রায় এমসিকিউতে চলে আসে যে কেওয়াইসি এর ফুল মিনিং কি। কেওয়াইসি এর ফুল মিনিং কি তাহলে?
নো ইওর কাস্টমার, অর্থাৎ তোমার কাস্টমারকে জানো। এখন দেখেন গ্রাহক পরিচিতি ফর্মের ক্ষেত্রে অর্থাৎ নো ইওর কাস্টমার একটা কেওয়াইসি ফর্ম সাধারণত দেওয়া হয়। রাফিম এত লেট হলো কেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা কেওয়াইসি ফর্মে যাওয়ার আগে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল থেকে কিভাবে টাকা পাচার হয়ে যায় বাইরের দেশে সেটা আমরা একটু দেখব, বুঝছেন? এখন দেখেন, এটা আমি বললে অনেকের গায়ে লেগে যাবে, বিশেষ করে আমরা যারা দেশের টাকা চুরি করে হজ করি তাদের তো একটু বেশিই লাগবে, বুঝছেন? সো জিনিসটা একটু সেন্সিটিভ। চলেন তারপর দেখি, যেটা সত্য সেটা তো বলতেই হবে। যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা জানি যে ব্যাংকের থ্রুতেই টাকা সাধারণত দেশের বাইরে যায়। তাহলে কিভাবে যায় চলেন আমরা একটু দেখি। সাধারণত দেখবেন বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলগুলোতে ব্যাংকের যে এত কেন ব্যাংক, আমাদের দেশে প্রায় 52টা ব্যাংক আছে, এখন মনে হয় টোটাল 62তে গিয়ে দাঁড়াইছে সব মিলে। খুবই অবাক হবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আপনারা সহ্য করতে পারেন না, ওই দেশের ব্যাংকিং হিসাব করলে আমাদের সমান, অথচ রাষ্ট্র হিসাবে তারা আমাদের থেকে অনেক গুণ বড়। এখন ভাবেন তাহলে আমাদের এত কেন ব্যাংক, কেন এত এত ব্যাংক? আমাদের এত ব্যাংক হওয়ার কয়েকটা রিজন আছে। মনে করেন আপনি বেশিরভাগ ব্যাংকগুলোর খোঁজ নিয়ে দেখেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। কি আছে? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। আমাদের দেশের ব্যাংকগুলো এত গরিব হয়ে যায় মাঝে মধ্যে। ঠিক আছে স্যার লিমন, আমি আপনাদের চেষ্টা করব যে হচ্ছে জাবেদা খতিয়ান এইগুলাই পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসার। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে যেটা আমরা বলছিলাম যে আমাদের দেশে ব্যাংকিং চ্যানেলের ঝামেলাটা কোথায়। দেখেন আমরা সাধারণত ব্যাংকে কি করি, আগেই বলছি আমরা সাধারণত আমরা ব্যাংকে টাকা জমা রাখি। সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তারা কি করে থাকি, ব্যাংকে সাধারণত টাকা জমা রাখি অল্প অল্প। এখন এই ব্যাংক আবার লোন দেয় বিভিন্ন ব্যক্তিদের। এখন আপনার আমার মতো ব্যক্তি যদি ব্যাংকে লোন চাইতে যান, আপনার জুতা কয়েক জোড়া ছিঁড়ে যাবে, তো লোন আপনি পাবেন না। যেটা সত্য সেটাই, আপনি সাধারণত লোন পাবেন না, অথচ লোন দেওয়ার কথা ছিল আপনার আমার মতো মধ্যবিত্ত যারা ব্যবসা করতে চায় তাদেরকে। ব্যাংক তাদেরকে লোন দিবে না, দিবে কাদেরকে জানেন? ওই যে বড় বড় ভাইদেরকে। এখন বিষয়টা হচ্ছে ঢাকার একজন এমপি ছিলেন সাবেক সরকারের, অর্থাৎ আমাদের যে হাসু আপা ছিল না, থ্যাংক ইউ রাফিম, আর আমাদের যে হাসু আপা ছিল বুঝছেন, হাসু আপার দলেরই একজন শিষ্য বা গুরু যাই বলেন না কেন সাগরেদ ছিল। তো উনি যেটা করছে, সাধারণত আমাদের ব্যাংকিং চ্যানেলে যেটা হয়, আমাদের ব্যাংক থেকে একজন ব্যক্তিকে খুব বেশি পরিমাণে ঋণ দেওয়ার নিয়ম নাই। অর্থাৎ আপনি চাইলে একজন ব্যক্তিকে খুব বেশি পরিমাণে ঋণ দিতে পারবেন না। এখন আমাদের একটা সরকারি ব্যাংক থেকে, নাম বলবো না, ওই একজন ব্যক্তি 3টা কোম্পানির নামে, 3টাই তার নিজস্ব কোম্পানি, মনে করেন ছেলের নামে একটা কোম্পানি আছে, মেয়ের নামে একটা কোম্পানি আছে, বউয়ের নামে একটা আছে, শালীর নামে আছে। ওকে, ওই শালীর নামে ওরা কোম্পানি খুলে রাখে লোভের জন্য। এই যে এক একজনের নামে কোম্পানি খুলে রাখছে, এই এক একজনের নাম করে বেটা কয়েকশো কোটি টাকা উঠায় নিছে, মনে করেন 500 কোটি টাকার মতো উঠায় নিছে। এই 500 কোটি টাকাও কি করছে, ঋণ নিছে। এবং এই 500 কোটি টাকা ঋণ নেওয়ার ফলে পরবর্তীতে গিয়ে দেখা গেছে কি ও একটা টাকাও শোধ করে নাই, সে মারা গেছে। এখন বলেন এই ধরনের ক্ষেত্রে এই যে টাকাটা ছিল, এই টাকা তো আর ব্যাংকের টাকা না, এই টাকাটা কার টাকা ছিল? সাধারণ জনগণের টাকা, যেটা সাধারণত পরিশোধ করতে ব্যাংক আর পারে নাই। তাহলে কি হলো, টাকাটা কাদের গেল? গরিবদের টাকা গেল। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক কেন এই একই ব্যক্তিকে এতগুলো টাকা দিল? কারণ হচ্ছে সাধারণত এই ধরনের ব্যক্তিদের যদি লোন দেওয়া না হয় বা ঋণ দেওয়া না হয়, ওপর থেকে ফোন আসে, বোঝেনি তো কোন ওপর থেকে ফোন আসে, এখন সেটা আসমান থেকে আসে নাকি হচ্ছে আপনার
হীরা গুহা থেকে আসে সেটা আপনারাই বুঝতে পারছেন। ওকে, তো আমরা যে অংশটাতে ছিলাম সেটা হচ্ছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাহলে সাধারণত আপনি কে, আপনার পরিচয় কি, জাতীয় পরিচয়পত্র কি, এই জিনিসগুলোকে খুব বেশি পরিমাণে দেখা হয়। তারপরে ওর সাথে আপনার একজন পুরাতন গ্রাহক অর্থাৎ আগে থেকে গ্রাহক আছেন এরকম কোনো ব্যক্তিকে সাধারণত কি করা হয়, যুক্ত করা হয় এবং সেই ব্যক্তির একটা রেফারেন্স দরকার হয়। অর্থাৎ উনি যে আপনাকে চেনে এইটা উনি বলবেন, তার মাধ্যমে কি হবে, তাহলে আপনি যে ভালো ব্যক্তি কি খারাপ ব্যক্তি সেটার একটা প্রুফ পাওয়া যাবে। এই জন্য ব্যাংকের যাচাই বাছাই সাধারণত তৃতীয় ধাপে এসে দেখা যায় যে ব্যাংক এটাকে যাচাই বাছাই করে দেখে যে এটা আসলে ঠিক আছে কিনা। আপনি যে তথ্য দিলেন মিস্টার কামাল, আপনি কি আসলে মিস্টার কামাল কিনা, এই তথ্যগুলো যাচাই বাছাই করা হয়। এবং তারপরে ন্যূনতম জমা প্রদান। ন্যূনতম জমা প্রদান বলতে একটা ব্যাংক হিসাব খুলতে গেলে আপনাকে কমপক্ষে 500 টাকা বা 100 টাকা জমা দিতে হয়। এটা এখন যদি আপনি ব্যাংক বন্ধ করতে চান, আপনি তো ব্যাংক হিসাব খুললেন, ব্যাংক হিসাব বন্ধ করতে গেলে আপনার করণীয় কি কি? ব্যাংক হিসাব বন্ধ করতে গেলে আপনার কিছু কাজ আছে। সেটার ভেতরে প্রথমত হচ্ছে আপনি যা যা নিয়েছিলেন সেগুলো ফেরত দিতে হবে। মনে করেন আপনার একটা রিলেশন ছিল, ওই রিলেশনে আপনি হচ্ছে তার থেকে ফোন নিয়েছিলেন, তার থেকে ড্রেস নিয়েছিলেন, তার থেকে আরো অনেক জিনিস গিফট নিয়েছিলেন। এখন আপনি যদি ওই রিলেশন আর না রাখতে চান, প্রথমত কি হয় জানেন, ওই ছেলেই বলবে আগে তুমি আমারে ফোন ফেরত দাও, ওই ছেলেই বলবে তুমি আমার থেকে এতগুলো ড্রেস নিছো, এত টাকা ধার নিছো, সে টাকাগুলো ফেরত দাও। ঠিক তেমনই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ওটা যদি বন্ধ করতে চান, ব্যাংকের থেকে যা যা নিয়েছেন সেগুলো আগে ফেরত দিতে হবে। কি কি নিয়েছিলেন? আপনি একটা চেক বই নিয়েছিলেন, একটা পাস বই নিয়েছিলেন, একটা ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়েছিলেন, সেগুলো আপনাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। এটা আপনাকে মাস্ট দিতে হবে। আপনি ওটা যদি ফেরত না দেন তাহলে এটা কাজ হবে না। এই যে চেক বই, পাস বই আর ডেবিট বা ক্রেডিট কার্ড আপনাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। সরি। আচ্ছা, দেন আপনি যেটা করতে পারেন, ফর্মালিটি মেনটেন করতে গেলে আপনি একটা আবেদনপত্র লিখতে পারেন যে আমি আর আপনার ব্যাংকে কোনো ধরনের লেনদেন করতে চাচ্ছি না, বা আমি আপনার প্রতিষ্ঠানের সাথে আর কোনো ধরনের লেনদেন করতে ইচ্ছুক নই। সেটা যে কোনো কারণ হতে পারে, আপনি উল্লেখ করতে পারেন। তো সেটার জন্য আপনি একটা আবেদন করতে পারেন। এখন ব্যাংক যেটা করবে, দেখবে আপনার কোনো ধরনের ঋণ আছে কিনা। আপনি যে হঠাৎ করে চলে যাচ্ছেন, ব্যাংক যাচাই করে দেখবে যে আপনার কোনো ধরনের ঋণ আছে কিনা। যদি ঋণ বা দায় না থাকে তাহলে সাধারণত ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। আর যদি কোনো প্রকার ঋণ থেকে থাকে তাহলে ব্যাংক আবার আপনাকে কি করবে, বলবে যে আপনি আগে ঋণের টাকা শোধ করেন, তারপরে হিসাব বন্ধ হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ব্যাংকিং চ্যানেলের মূল বিষয়। এখন আসেন ইলেকট্রনিক্স ব্যাংকিং। সাধারণত আধুনিক যুগ, আর আধুনিক যুগে এখন ব্যাংকিং চ্যানেলটা কেমন হয়ে গেছে, ইলেকট্রনিক্স রিলেটেড। এই ক্ষেত্রে সাধারণত কি করা হয়, আমাদের দেখেন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড আছে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আমরা চিনি। এখন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের ডিফারেন্সটা কোথায়? ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড হচ্ছে, ডেবিট কার্ড হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে শুধুমাত্র তখনই আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা আছে, ওই ডেবিট কার্ড ব্যবহার করে আপনি আপনার টাকাই উঠাতে পারবেন। এটা হচ্ছে ডেবিট কার্ডের ধরন। অর্থাৎ আপনার ব্যাংকে টাকা আছে, সেটা আপনি উঠাবেন, সেটা আপনি ওই ডেবিট কার্ডের মাধ্যমে উঠাইতে পারবেন। আর ক্রেডিট কার্ড হচ্ছে আপনার ব্যাংকে কোনো টাকা নাই, আপনি ঋণ নিচ্ছেন, ঋণের টাকা উঠাবেন, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে উঠাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের বেসিক ডিফারেন্স। অর্থাৎ এক কথায় যদি মনে করেন শপিং করতে গেছেন, শপিং করতে গেলে আপনি যখন নিজের টাকায় শপিং করবেন, যে কার্ডটা দিয়ে পাঞ্চ করাবেন সেটা হচ্ছে ডেবিট কার্ড। অর্থাৎ আপনার ব্যাংকে টাকা আছে, তাই কার্ড দিয়ে আপনি টাকা উঠায় শপিং করছেন, এটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ডটা কি তাহলে? ক্রেডিট কার্ডটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাই, তো আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে শপিং করতেছেন, অর্থাৎ ব্যাংকের টাকায় শপিং করতেছেন, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। এটিএম কি?
এটিএম তো আপনারা মেশিন চেনেন, এই যে যেখান থেকে সাধারণত টাকা উঠানো হয়। আর মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং জিনিসটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, অর্থাৎ যে কোনো অ্যাপের মাধ্যমে সাধারণত যখন টাকা লেনদেন করা হয় সেটাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। আচ্ছা, আমাদের এরপরে আরো কয়েকটা টপিকস আছে, তারপর আমরা হচ্ছে লিমন বা অন্যান্য যারা আছে তাদের কাছে জানতে চাই আসলে পরবর্তীতে আমরা কোন টপিকসের উপরে ক্লাস নিলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা বলেন তো। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা আমাদের কমার্সের কোন সাবজেক্টের উপরে ক্লাস হলে আপনাদের জন্য খুবই সুবিধা হয়, এবং আপনাদের কোন অধ্যায়ের উপরে ক্লাস হলে আরো বেশি ভালো হয় সেটা যদি আপনারা একটু জানান তাহলে আমাদের জন্য সেভাবে টপিক সেট করতে সুবিধা হবে। বলেন তো, আছেন কেউ আমাদের সাথে? লিমন, রাফিম, বা আমিরা খাতুন ছিলেন আমাদের সাথে? ওকে। সাধারণত এরপরে যেটা হয় এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং জিনিসটা হচ্ছে আপনার ফোনে, অর্থাৎ আপনি যখন কোনো ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করবেন সাধারণত কি হবে, আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে এত টাকা আপনার ফোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে উঠানো হয়েছে বা এত টাকা জমা করা হয়েছে, এটাকে বলা হয় এসএমএস ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে একটা ওয়েবসাইটে গেলেন, অর্থাৎ মনে করেন আপনার এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো আপনি এবি ব্যাংকের কি করলেন, ওয়েবসাইটে গেলেন, গিয়ে আপনি ওখান থেকে যখন ব্যাংকিং কার্যাবলী চালাইতে পারবেন তখন সেটাকে বলা হয় ইন্টারনেট ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং আর ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে প্রায় একই জিনিস। অনলাইন ব্যাংকিং হচ্ছে ইন্টারনেট সেবা ব্যবহারের মাধ্যমে আপনি যে কোনো সেবা যে কোনো জায়গা থেকে নেওয়া, একই জিনিস। কল সেন্টার কি? দেখবেন বেশিরভাগ ব্যাংকের একটা কল সেন্টার থাকে, আপনি ওই হটলাইন নাম্বারে ফোন দিয়ে সাধারণত যে কোনো ধরনের সেবা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলের মূল কাজ। সরি। আচ্ছা, আমাদের আধুনিক আর ইলেকট্রনিক্স ব্যাংকিং এর ক্ষেত্রে আসলে লাভটা কি বলেন? যে আগের ব্যাংকিং চ্যানেল সিস্টেম ছিল হচ্ছে সাধারণত চেক বইয়ের মাধ্যমে বা বইয়ে লেখার মাধ্যমে ব্যাংকিং সিস্টেম ছিল, আর এখনকার ব্যাংকিং সিস্টেমটা কি? এখনকার ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে আমাদের অনলাইন। তাহলে যদি অনলাইন ব্যাংকিং সিস্টেম হয় তাহলে আমাদের সুবিধাটা কোথায়? আমাদের কিছু লাভ আছে অনলাইন ব্যাংকিং সিস্টেম হলে। তার ভেতরে একটা লাভ হচ্ছে সাধারণত গ্রামের যারা আছে, অনেক গ্রামে যারা ভেতরে বসবাস করে সুন্দরবনের অঞ্চলগুলোতে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সেবা ব্যাংকে নিতে পারে অনলাইনের মাধ্যমে। তারপরে বিকাশ, নগদ, রকেটের কথা তো শুনছেনই, যে একবারে আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আছেন, ট্যুরে গেছেন, যে কোনো জায়গায় আছেন, সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সাধারণত কি করতে পারেন, লেনদেন করতে পারেন। এই টাকার তো আপনার খুব প্রয়োজনীয়তা আছে। তারপরে সরকারি যে বিভিন্ন ভাতা দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ও ছেলেদের আবার মনে হয় একটা ভাতা দেওয়া দরকার ছিল, বেকার ভাতা। এই যে বিভিন্ন ভাতা আছে, এই ভাতাগুলোর ক্ষেত্রে সাধারণত কি করা হয়? সাধারণত এই ধরনের ভাতার ক্ষেত্রে তাদেরকে ওই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানো হয়। প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকরা সহজে আর কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে চায়, এটার জন্যই সাধারণত এই মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং সেবা চালু হয়েছে। এরপরে আসেন, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত যারা আছে সবাই কি করতে পারে? এই ধরনের ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে কি হবে? সাধারণত আমাদেরকে বলা হয়েছে কি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। তো ডিজিটাল বাংলাদেশ যদি আপনি বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে আপনার কি দরকার? আপনার দরকার এই যে অনলাইন ব্যাংকিং সিস্টেম বা সেবা দেওয়ার। এ হচ্ছে আমাদের ব্যাংকিং চ্যানেল। আমরা জানি যে এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাধারণত টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং আমরা সেটা পেয়েও থাকি। আমাদের এই টোটাল ব্যাংকের আমানত, অর্থাৎ ব্যাংকের যে প্রসেসটা, একটা ব্যাংকের সাথে আমরা কিভাবে যুক্ত হব বা সেই ব্যাংকের মাধ্যমে আমরা কিভাবে সেবা পাবো, এবং ওই ব্যাংক সাধারণত কেন আমানত সংগ্রহ করে এবং কিভাবে করে, টাকা কিভাবে হচ্ছে তারা মূলধন হিসাবে বিনিয়োগ করে, সেই জিনিসগুলো জাস্ট এই চ্যাপ্টারে বলা হয়েছে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবথেকে বড় জিনিস হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক সহজ। আপনি যদি একবার রিডিংও পড়েন,
আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি একটু মেলানোর চেষ্টা করেন, দেখবেন এই চ্যাপ্টার বোঝা খুবই সহজ। এই জন্য এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আর এই চ্যাপ্টার থেকে আপনার প্রশ্ন হয়, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে এই চ্যাপ্টারটা একটু মনোযোগ সহকারে পড়লে আর ক্লাসটুকু দেখলে আমাদের দেখবেন যে এই চ্যাপ্টারটা আপনাদের কভার হয়ে গেছে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয় সাধারণত এসএসসিতে, আর আমাদের মূলধন বাজেটিং এর চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের ফাইন্যান্সে যেহেতু এই ছোট ছোট জিনিসগুলো অ্যাড করা হয়েছে, অর্থাৎ যেহেতু আমাদের এসএসসির ফাইন্যান্সটা হচ্ছে শুধুমাত্র বেসিকের উপর ভিত্তি করে, তাই এখানে ফাইন্যান্সটাকে অনেক বেশি সহজ করা হয়েছে। তবে এই বেসিকটুকুরও যদি ঘাটতি থেকে যায়, এইচএসসিতে গিয়ে যেটা হবে, আপনি টার্মসই বুঝবেন না। এখানে যে ফাইন্যান্সের টার্মসগুলো আছে ওই টার্মস আপনি সহজে ধরতে পারবেন না। তাই আপনাকে যেটা করতে হবে, আমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আমরা জানি কি, আমাদের প্রথম 5টা থেকে আমাদের প্রথম যে 6টা চ্যাপ্টার আছে, ওই 6টা চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সের ওপরে, আর বাকি যে 6টা চ্যাপ্টার আছে টোটাল, এই 6টা চ্যাপ্টার হচ্ছে ব্যাংকিং এর ওপরে। তো আমাদের ব্যাংকিং এর চ্যাপ্টারগুলো কি টোটালি থিওরি, তবে আমাদের প্রথম চ্যাপ্টারগুলো হচ্ছে ফাইন্যান্স বেস। সো ফাইন্যান্স বেজের চ্যাপ্টারগুলো হচ্ছে একটু বেশি মনোযোগ দিবেন। আর আমাদের যে ব্যাংকিং যে বেসগুলো আছে এগুলো তো আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগে আমি জানি। সো এগুলো একটু রিডিং দিলে আমার মনে হয় আপনাদের কাছে সমাধান হয়ে যাবে। খুব সহজে হচ্ছে এই চ্যাপ্টারগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এটার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলায়ে এটার হচ্ছে লেকচার শিট আমরা প্রত্যেকটা ক্লাস শেষে সাধারণত সরবরাহ করে থাকি। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের বইগুলোতে দেখবেন একই সিরিয়াল বারবার লেখা হয়েছে, অর্থাৎ একই জিনিস লেখা হয়েছে। বিশেষ করে আমাদের ফাইন্যান্স বই যেটা করা হয়েছে, আপনারা যারা পড়ছেন তারা তো জানেনই যে ফাইন্যান্স বইয়ের একই জিনিস কপি পেস্ট করা হয়েছে, অর্থাৎ বৈশিষ্ট্য যা লেখা হয়েছে, গুরুত্ব তাই লেখা হয়েছে এবং উদ্দেশ্য তাই লেখা হয়েছে। তাহলে আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন কি করে? আমরা যেটা করছি, আমাদের লেকচার শিটে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে সাথে আসল গুরুত্ব কোনটা, উদ্দেশ্য কোনটা এবং এটার বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা আলাদা করে সুন্দর গ্রাফস আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাই আপনারা যেটা করতে পারেন, আমাদের কোর্সে এনরোল করার মাধ্যমে এই চ্যাপ্টারগুলো আরো সহজভাবে উপস্থাপন করে এইগুলা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে পাইতে পারেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আমাদের ক্লাসরুমে। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা কোন টপিকসের উপরে ক্লাস দিতে চান, অর্থাৎ কমার্সের কোন বিষয়ের উপরে ক্লাস চান, সেটা আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে যেটা হবে আমরা আপনাদের চয়েস মোতাবেক আপনাদের পছন্দের উপর ভিত্তি করে সেই ক্লাসগুলোকে দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে আমাদের সাথে ক্লাসরুমে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।